স্বাগত এই অনুষ্ঠানে। আমার মনে হয় যে কিছু কিছু প্রোগ্রামস থাকে যেগুলো মানুষকে শিক্ষা দেয়, আর শিক্ষা দেয় জ্যোতিষ সম্পর্কে। যখন আমরা 220-কে ওয়ার্ম ওয়েলকাম করেছি, তখন একটা জিনিস আমরা সবাই বুঝতে পেরেছি যে অ্যাকিউরেসি, পাঞ্চুয়ালিটি, প্রমিনেন্সি এগুলো হচ্ছে এই বছরের খুব দরকার। আর তার সাথে সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ভীষণভাবে ডিসিসিভ মেন্টালিটি, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা। এক্ষেত্রে যদি কোনো রকম ঘাটতি, কমতি, আলসেমি ভাব ইত্যাদি থাকে, তাহলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। এবং দেখুন, আজকে এই যে 2020-তে এসেছি, তার যে একটা বেস, অর্থাৎ উইচ ইজ কল্ড দ্য অ্যাস্ট্রোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটা তৈরি হয়েছে কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে। অ্যাস্ট্রোনিউক্লিওমেট্রিক্স, বেদাচার্যদের প্রোগ্রাম, তার বাচনভঙ্গি, তার অ্যাস্ট্রোলজি সম্পর্কে মানুষকে যে স্পিচ উনি ডেলিভার করেছেন রিসেন্ট পাস্টে এবং প্রিভিয়াস ডেতে, এই সবটা আমাদেরকে 2020-র আগে একটা কনসিয়াস, একটা কনস্ট্যান্ট, ফিক্স অ্যান্ড ডেভেলপ স্ট্যাটিউটরি মানুষকে দিয়েছে, যেটার উপর দাঁড়িয়ে মানুষ জ্যোতিষ সম্পর্কে অনেক বেশি ভাবতে পারছে। মানে শুধুমাত্র প্রচলিত ধ্যান ধারণা থেকে বাইরে গিয়ে আপনি কি করে নিজেকে এনহ্যান্স করতে পারেন, ইউ এনহ্যান্স ইউর সেলফ, আপনি নিজেই কি করে বেশি এনহ্যান্সড করতে পারেন, এটাই কিন্তু এখন এই অনুষ্ঠানের একমাত্র প্রতিপাদ্য। তবে অবশ্যই আমার মনে হয় যে কারিগরের কাজ হচ্ছে তার শেষ তুলির টানে, অর্থাৎ দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হলে তার চোখ টান দেন হচ্ছে একদম যিনি শ্রেষ্ঠ শিল্পী। 2020 যখন আমি আজকে বেদাচার্যদাকে সঙ্গে পাচ্ছি, এটা আমাদের জন্য খুব একটা বড় প্লেজার, একটা বড় অপরচুনিটি প্রত্যেকের জন্য। 2020-তে আমরা কি করব, একদম একদম নিখুঁত জ্যোতিষীয় তুলির টান কি করে আপনি জীবনকে নিখুঁত এবং পরিপূর্ণ করে তুলতে পারে। আন্তরিক স্বাগত জানাই বেদাচার্যদাকে অনুষ্ঠানে, এবং সঙ্গে সঙ্গে একটু গাইডলাইন সবার জন্য। ডেফিনেটলি দেব। সবার আগে এই নতুন বছরে, ইংরেজি নতুন বছরে আমার এই প্রথম অনুষ্ঠান আজকে, হয়তো তোমার সাথেও, তাই শুভ নববর্ষের বার্তা সবাইকে দিলাম। বছর ভালো কাটুক। আমার মা বাবাকে প্রণাম। আপনারা যারা আমার থেকে প্রত্যেকে বয়সে বড়, তাদের প্রত্যেকে আমার প্রণাম। আর আমার বয়সী এবং আমার থেকে ছোট প্রত্যেককে আমার ভালোবাসা। 2020 সাল, আমি এর আগে হয়তো বলেছিলাম, লাস্ট প্রোগ্রাম আমি ডিসেম্বর মাসের একদম প্রথম দিকে করেছিলাম, হয়তো মানে প্রায় 1 মাস বাদে আজকে প্রায় আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান করা। কারণ আমি তো একটু লেজি, আমি আবার শনির মতো চলি, আমি তো ধীরে ধীরে চলতে ভালোবাসি, আমি অত তাড়াহুড়ো করতে ভালোবাসি না। আমি যেটা বলেছিলাম যে 2020 সালটা কিন্তু রাহুর বছর, অর্থাৎ রাহু মানে মায়া। আপনারা মোটামুটিভাবে বুঝে গেছেন যে মায়া কী রকম হতে পারে। অলরেডি আমেরিকার ইরানের যে গল্প, সে আপনারা এখন তো মোটামুটি খবরের কাগজের পাতায় পাতায়, টিভির পর্দায় পর্দায় আমেরিকার ইরানের গল্প চলছে। রাহুর মায়া, বুঝতেই পারছেন যে রাহু কীরকম ডিভাস্টেটিং হতে পারে, বা রাহু কীরকম ধ্বংসাত্মক হতে পারে, আবার রাহু কীরকম ক্ষমতাকে কীভাবে সে নিজের আন্ডারে আনবে, তারও একটা সিস্টেমেটিক ওয়েতে রাহু চলতে পারে। সেটা 2020-র প্রারম্ভিক সূচনাতে বলে দিয়েছে। হ্যাঁ, অনেকে এখানে বলেছেন যে শনি বসে রয়েছে কেতুর সাথে, রবি বসে রয়েছে, বৃহস্পতি বসে রয়েছে, অমুক তমুক হ্যান ত্যান, শনি এখন কেতুর সাথে, এটা একটা নাকি যুদ্ধ হবেই। আমি যদিও বা যুদ্ধ হবে কি হবে না বলতে পারছি না, তার কারণ আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। কেমন, আমি যুদ্ধটাকে ভালোবাসি না, যুদ্ধ কাম্য নয়। কারণ মানুষ হতাহত হোক, সে যে ধর্মেই মানুষ হোক না কেন, হতাহত হোক, এটা আমি পছন্দ করি না। কারণ সার্বিকভাবে ক্ষতি আমাদেরই, অর্থনৈতিক ক্ষতি, সব কিছু ক্ষতি, মানসিক ক্ষতি। তার কারণ এখন একটা যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবে, তারা যদি এখন ওই দেখে যে আমেরিকার ইরানের যুদ্ধের খবর বা বারবার খবরের কাগজে, মাথাটা তাদের নষ্ট হবে, বেসিক জায়গাটা নষ্ট হবে। কারণ শুধু ভাববেন না যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, মেন্টাল স্টেবিলিটিকেও তো নষ্ট করবে। তার কারণ 2020 সালটাকে যদি আমরা একটু এইভাবে ভাবি যে 20টাকে আলাদা করুন আর 20টাকে আলাদা করুন, তার মানে 20 মানে 2 আর 0-কে যোগ করলে 2 হয়, একটা চন্দ্রের সংখ্যা। আবার 2 আর 0-কে যোগ করলে 2 হয় আরেকটা চন্দ্রের সংখ্যা। তার মানে দুটো চন্দ্রের বছর এটা। যদি আমি রাহুকে ছেড়ে দিই, 2 আর 2 যোগ করলে যেমন রাহু হয়, তেমন দুটো চন্দ্রেরও বছর। তার মানে মনকে ছাড়িয়ে, যেখানে আমি যেমন বলি না ধৃতিযোগ এবং বৈধৃতি যোগ, তেমনি মনকে ছাড়িয়ে এই বছরটাকে আমাদেরকে সেইভাবে কিছু একটা করতে হবে। কারণ দেখুন, যদি আমরা এখন ন্যাটাল চার্টে যাই, যদি আমরা কালপুরুষের চিত্রে যাই, শনি ট্রানজিট জানুয়ারি মাসে মকর রাশিতে শনি প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে তার মকর রাশির যাত্রা শুরু হবে, ধনিষ্ঠা নক্ষত্রে তার যাত্রা শেষ, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ শুরু করবে 2022 সালের মাঝামাঝিতে গিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে, কালপুরুষের চিত্রকে যদি আমি অঙ্কন করি, তাহলে শনি দশমভাবে গিয়ে বসে পড়ল। তার মানে কালপুরুষের দশম কেন্দ্রপতি কেন্দ্রে গেল। 1 নম্বর কথা, যেটা দেবাশিস এইমাত্র আমাকে প্রোগ্রামের শুরুতে জিজ্ঞেস করলো যে দাদা আমার কি খারাপ হবে, তার কারণ ওর মকর রাশি শোভনা নক্ষত্র। আমি বললাম খারাপ হওয়ার কোনো ইঙ্গিত নেই আমার কাছে এই মুহূর্তে, আমার বইতে নেই। তার কারণ দেখুন, আমরা কেন্দ্র, পণ ফর, অ্যাপোক্লিম, এই 3টে জায়গা বুঝি। এই কেন্দ্র, পণ ফর, অ্যাপোক্লিম মানে
রাশিতে শনি যাচ্ছে, তার মানে চন্দ্রকে যদি আপনি এক ধরেন তাহলে চন্দ্র কেন্দ্র হচ্ছে, মেষ কেন্দ্র হচ্ছে, কর্কট কেন্দ্র হচ্ছে, তুলা কেন্দ্র হচ্ছে, এই চারটে কেন্দ্রস্থান। তাহলে শনি কেন্দ্রে গেল, তার মানে রাশিতে গেল, কেন্দ্রপতি কেন্দ্রে গেল, তার মানে কেন্দ্রপতি যখন কেন্দ্রে যায় সে কিছু ভালো শুভ বার্তা নিয়ে আসে। হ্যাঁ, আপনাকে চুজি হতে হবে। আমি এইমাত্র দেবাশিসকেও বললাম, দেবাশিস তোমাকে একটু চুজি হতে হবে, এইমাত্র আলোচনা হচ্ছিল জাস্ট যে দেবাশিস চুজি হতে হবে। তুমি জীবনে যা করবে, তুমি আজকে যা খাবে, তোমার যা ডায়েট চার্ট হবে, তুমি মানুষের সাথে কোন মানুষের সাথে কথা বলবে, তুমি কোন মানুষের সাথে বন্ধুত্ব করবে, তুমি কিভাবে তোমার নিজের জীবনশৈলীকে চালাবে, তোমার এখন রেগুলারিটি কী হবে, তোমার জীবনের শৈলী। আসলে দেখুন, এখন তো আমরা ভুলে গেছি। আগে যেমন আমাদের ছোটোবেলায় যখন আমরা বিকেলবেলা 4টে বাজলে বাবা এবং মা আমাদেরকে মারতো, ঘরের মধ্যে কেন, এখন সেই বিকেলবেলা 4টের সময় সন্তান যদি মাঠে থাকে তাহলে বাবা মা মারে। তার মানে আমরা কোথাও না কোথাও হারাচ্ছি, সিস্টেমকে হারাচ্ছি। শনি বলছে সিস্টেমকে ধরো। মকর রাশির জাতক বা কুম্ভ রাশির জাতক হোক বা সে তুলা রাশি হোক, কন্যা রাশি তো খুব খারাপ গেল, মারাত্মক খারাপ। কারণ কন্যা রাশির এই যে 24শে জানুয়ারির পর থেকে, জানুয়ারি মাসের পর থেকে যে একটা শনির ট্রানজিটের পর থেকে কন্যা রাশি একটু নিঃশ্বাস নেবে, একটু 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 বাষ্প নেবে। হ্যাঁ, এবার একটু অক্সিজেন নিচ্ছি। এতদিন তো এত অবধি কার্বন ডাইঅক্সাইড ছিল। তার কারণ আমি বলি, শনি সবসময় যখন যখন দশম দৃষ্টি ফেলবে, এবং শনির দশম দৃষ্টি গিয়ে যেখানে পড়ে সেই রাশির উপর একটুখানি খারাপ প্রভাব দেয়। কারণ শেষ দৃষ্টি সবসময় খারাপ। আমি যখন শেষ দৃষ্টি, আমরা যখন ক্লাসে পড়াশোনা করতাম, মাস্টারমশাই একদম ওই ইয়েতে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে আমাদের একদম পেছনের বেঞ্চের আগে তাকাতো, তাই না? কারণ পেছনের বেঞ্চে দুষ্টু ছেলে থাকে। বিষয়টা আমাদেরকে এইভাবে ভাবতে হবে, কারণ দিস ইজ আ সায়েন্টিফিক একটা লজিক। তার পেছনের বেঞ্চে বেশি কথাবার্তা হতে পারে, সামনের বেঞ্চে ছেলেমেয়েরা অনেক বেশি কষাস থাকে। তাহলে পেছনের বেঞ্চে বাচ্চারা যাতে পড়াশোনাটার প্রতি মন রাখতে পারে, তার জন্য মাস্টারমশাইরা ব্যবস্থা করেন। কেউ আছেন ফোনে? একদমই। আগে নিয়ে নি, তারপরে গল্পে আসছি। হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? নাম? দেবাশিসদা, আপনাকে নতুন বছরে যায় অনেক অনেক প্রণাম। হ্যাঁ নমস্কার। আপনার ভগবান যেন আপনার ভালো করে। সকল সিটিভেনের কলকুশলীদের জানাই আমার অনেক প্রণাম। আর বেদাচার্যদাকে কিছু জানাই নতুন বছরে অনেক কোটি কোটি প্রণাম। দাদা, আমাদের অক্সিজেন হারিয়ে গেছিল, আমরা মনে হয়েছিল যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমরা বোধহয় মরে যাবো। কতদিন আপনাকে টিভিতে দেখতে পাইনি দাদা, আমাদের সত্যি অক্সিজেন ফুরিয়ে গেছিল। না, আমি আপনার কথা শোনার জন্য প্রত্যেক দিন বসে থাকি যে কবে একটু নতুন কিছু শুনবো। না, সুন্দর ব্যাখ্যা, বাহ। আমার কাজটাই এটা, কারণ আমার কাজটা শুধু ফিজ নেওয়া না, আমার কাজটা শুধু প্রতিকার দেওয়া না। সত্যি দাদা, আপনার কাছ থেকে অনেক অনেক কিছু জানতে পারি, অনেক অনেক কিছু শিখতে পারি। অ্যাকচুয়ালি আপনাদের মতো এই ধরনের জ্ঞান পিপাসু দর্শকও তো দরকার, এটাও তো প্রয়োজন। আমাদের ছোট্ট সামান্য জ্ঞান দাদা, আপনার সত্যি কথা, মানে প্রত্যেক দিন বসে থাকি কবে বললেন না অক্সিজেন, সত্যি অক্সিজেন চলে গেছিল, একদম অক্সিজেন পাচ্ছিলাম না। আজকে যেন আপনাকে দেখে যেন আমার মতন সকল বন্ধু বান্ধবরা যেন অক্সিজেন ফিরে পেল। আবার নতুন করে না 2020 যেন আপনাদের ভালো যায়, আমি ঠাকুরের কাছে এটাই কামনা করি। এবং 2020 কেন, প্রতিটা বছর ভালো যায়, প্রত্যেকটা আপনারা যেন ভালো যায়, আপনারও এবং সিটিএভেনের সকল কলাকুশলীদের যেন ভালো যায়। কেন আপনারা না থাকলে তো আমরা বাঁচতে পারবো না দাদা। থ্যাংক ইউ। আজকে কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো দাদা। বলবো। আপনার ছেলের সম্বন্ধে, বেশ বলুন। ছেলের জন্ম তারিখ দিদি ভাই? আমার ছেলের জন্ম হচ্ছে 16/5/97। 16/5/1997। টাইম বলুন। টাইম হচ্ছে ভোর 4:05, মানে 15 তারিখ হয়ে ও 16 তারিখ, আমি 16 তারিখ করে দিলাম। ভোর 4:05। জন্মস্থান বলুন। জন্মস্থান ওর হচ্ছে ওই দুর্গাপুরে। দুর্গাপুর? হ্যাঁ। আপনি কোত্থেকে বলছেন দিদি? আমি দত্তপুকুর থেকে বলছি। দত্তপুকুর থেকে? হ্যাঁ। এখন পরিবেশ পরিস্থিতি ভালো তো? ওই হ্যাঁ, এখন মোটামুটি একটু ভালো আছে, বুঝতেই তো পারছেন। তার আগে বলতে ভুলে গেছি দাদা, তো আমার দুর্গাপুরে বোন থাকে, ও বোনের ছেলে আপনার কাছে গেছিল চাকরির জন্য, আপনি ওকে দিয়েছিলেন প্রতিকার, ও খুব ভালো মানে চাকরি পেয়ে গেছে। না না, সেটা আমার প্রতিকারের কোনো ক্রেডিট নেই, ওর ক্রেডিট। বললে হবে? আমি সবসময় একটা কথা বলি, কারণ যাকে আমি রেমেডি দিচ্ছি বা যাকে আমি রেমেডি দিচ্ছি না, দুজনেই সাফল্য লাভ করবে, কিন্তু তারা নিজের ক্রেডিবিলিটিতে লাভ করে। আর ও যখন 9-এ পড়ে তখন আপনার কাছে গেছিল, তখন আপনি বলেছিলেন লাগবে না, ও যখন চাকরি বাকরি যোগ আসবে তখন আপনি আসবেন আমার কাছে, আমি বইয়ে দিয়ে দেবো, আপনার চিন্তা করতে হবে না। তো সেই টাইমে গেছিল গত বছর, ও হয়ে গেছে চাকরি দাদা। আপনাকে অশেষ অশেষ মানে কোটি কোটি প্রণাম বললো, আপনাকে ভুল হবে না না, আমার কোনো ক্রেডিট নেই, ঈশ্বরের বলেছে আপনার কাছে এই যাবে, দেখা করতে যাবে বলে। শিওর শিওর, অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, আপনার ছেলের জন্ম বারটা একটু আমায় বলতে হবে। শুক্রবার। শুক্রবারে জন্ম, মেষ লগ্ন, সিংহ রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। 22 বছর বয়স, প্রায় 23-এ পা দেবে এবার। হ্যাঁ 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 হ্যাঁ। মেষ লগ্ন, সিংহ রাশি, পূর্বষাঢ়া নক্ষত্র, দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, রৌপ্য পায়া,
ব্যাঘাত যোগ কৌলভ করণে জন্ম। আপনি যদি আমার প্রোগ্রাম রেগুলার শুনে থাকেন, আমি সবসময় বলে থাকি যদি কৌলভ করণে যাদের জন্ম হয়ে থাকে, মঙ্গলের করণ, তো তাহলে মঙ্গলের যেহেতু করণ, তাহলে এই করণের জাতক বা জাতিকাকে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা যেখানে ক্ষমতাকে আমি প্রদর্শন করাতে পারবো এরকম একটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি, কর্মরত থাকতে পারি, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা ভালো। মানে ধরুন একটা কোম্পানির বস, বা ধরুন একজন আইপিএস অফিসার, ধরুন একজন কমিশনারেট, ধরুন একজন আইজি, ডিজি, যাই হতে পারে না কেন, আইপিএস হোক, আইএএস হোক, আইএফএস হোক, অর্থাৎ এই ধরনের যে কাজকর্মগুলো, এই ধরনের কাজকর্মগুলোর মধ্যে যদি এরা নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারে, তাহলে এরা ডে বাই ডে আস্তে আস্তে জীবনের একটা চরম সীমায় পৌঁছবে। পূর্বষাঢ়া নক্ষত্র, সিংহ রাশি। একটা কথা বলি, আমি জানি না, আমার ইউটিউবে আমি প্রোগ্রাম দিয়েছি, সেটা হচ্ছে যে পূর্বষাঢ়া নক্ষত্র এবং সিংহ রাশি, সিংহ রাশিতে তিনখানা নক্ষত্র থাকে, একটা কেতুর নক্ষত্র, একটা শুক্রের নক্ষত্র, একটা রবির নক্ষত্র, অর্থাৎ মঘা, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া নক্ষত্র থাকে। তো এই যে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকে, সরি পূর্ব ফাল্গুনী, এই যে সিংহ রাশিতে যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যে আপনার ছেলের জন্ম হলো, তারপর সিংহ রাশির এখন আগামী 7 বছর 8 মাস যারা সিংহ রাশি দেখছেন, যারা সিংহ রাশি দেখছেন, শুধু আপনার ছেলে বলে নয়, প্রতিটা সিংহ রাশির 7 বছর 8 মাস অত্যন্ত ভালো যেতে চলেছে। অর্থাৎ তারা যদি মনে করে এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে নিজেদের একটা ভালো শীর্ষস্থানে নিজেদেরকে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো তারা পেতে পারে। আমি এটা বলবো না যে ওই যা ধরবে তাই শোনা, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। না, যা ধরবে তাই শোনা না, কারণ আমাকে সিস্টেমেটিক ওয়েতে তো আমাকে চলতে হবে। কেমন ব্যাঘাত যোগে জন্ম হয়েছে আপনার ছেলের, মেষ লগ্ন সাপেক্ষে, সিংহ রাশি সাপেক্ষে এখন শনি চলে যাচ্ছে ষষ্ঠে। কেমন? আচ্ছা, লগ্নে সাপেক্ষে, লগ্নে বুধ বসে রইল, রবি শুক্রযুক্ত হয়ে বসে রইল, মঙ্গল চন্দ্রযুক্ত, রাহু ষষ্ঠ ভাবে, বৃহস্পতি দশম ভাবে, শনি কেতুযুক্ত হয়ে গেল। এখানে একটা বলি, সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ে যোগ করলো, অর্থাৎ বৃহস্পতি শনির বাড়িতে বসলেন, শনি বৃহস্পতির বাড়িতে বসলেন, দশমপতি আর দ্বাদশপতির ক্ষেত্র বিনিময় যোগ। অর্থাৎ আপনার ছেলে যখন কর্মজগতে যখন যাবে বা যখন সে কর্মকেন্দ্রিক জায়গায় সে বিচরণ করবে, তখন দেখবেন সে বাড়ি থেকে অনেক দূরবর্তী জায়গায় গিয়ে সে তার নিজের জীবনটাকে স্টেবল করছে। কেমন? কিন্তু আমি এখানে আপনাকে বারণ করব, যেটা আমি বারবার ভয় পাই, সেটা হচ্ছে দুটো জিনিসকে আমি খুব ভয় পাই। একটা হচ্ছে শনি কেতু, এটাকে আমরা কি বলি, সাধু সর্পদোষ। কেন সাধু সর্পদোষ? অর্থাৎ সাধু মানে কে? শনি তো সাধু, তিনি তো সাধুবাদ একজন ব্যক্তি। আর কেতু সর্পিল, কেতু মানে হচ্ছে বিষ, তার মানে ভালোর মধ্যে একটু বিষ পড়লো। তাহলে এই জায়গাটাকে আমার একটা টেকনিক্যাল একটা পার্ট দরকার, যেখানে আমি তাকে একটা প্রতিকার প্রতিবিধান বা কোনো গাইডলাইন দিয়ে যদি করা যায়। আর যেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই, সেটা হচ্ছে লগ্নের দ্বিতীয়ভাবে রবি শুক্রযুক্ত হয়ে বসে রয়েছে, দারিদ্র ছন্নছাড়া যোগ। এই দারিদ্র ছন্নছাড়া যোগ মানে অনেকে ভয় পান যে দাদা আমি কি তাহলে গরিব বিক্রি হয়ে যাব? না, অর্থাৎ ল্যাকনেস ইন এনি সেক্টর ইন আওয়ার লাইফ। কেন এই জায়গাটাকে প্রতিকার করার দরকার? অর্থাৎ আপনার যোগ্যতা 20 টাকা, আপনি 8 টাকা পাচ্ছেন, 12 টাকা কম, কেন পেলেন? বোঝাতে পারলাম ঘাটতিটা কেন? এই ঘাটতিটা আপনার ছেলের মাধ্যমিকে 98% পাওয়ার কথা, সে পেল 92%, 6% কেন কম? ব্যাপারটা বুঝতে পেরেছেন দিদি ভাই? আর ও কি হায়ার স্টাডির দিকে যাচ্ছে? হায়ার স্টাডির দিকে যাচ্ছে? হ্যাঁ, ও তো বিটেক করেছে দাদা, বিটেক করে মানে এই এবার পাস করলো, আগস্ট মাসে রেজাল্ট বেরিয়েছে, পাস করেছে। আর আপনি যে প্রথমেই কথাটা বললেন না যে ওই মানে নিজেকে মানে প্রকাশ করতে চায়, ওর ডিফেন্সের খুব ইচ্ছা, ও মানে দেশের জন্য কিছু করবে, ওর বাবা ডিফেন্সে ছিল তো, আপনার ওই জন্য কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। ও মানে ও নিজেকে মানে করতে চায়, ও দেশের জন্য করতে চায়, নিজে কিছু করতে চায়, বুঝছেন তো? ওই 10টা 5টা ডিউটি ওর ভালো লাগে না। তাহলে কেন সেই জায়গাটাকে, ওকে কেন সেই জায়গাটাকে ইন্সপায়ার কেন করছেন না? এই জায়গাটা ইন্সপায়ার করলে তো ভালো। ওইজন্যই তো করছি দাদা, ওই জন্য আপনার কাছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে যাচ্ছি দাদা। আপনি বললেন, আমি সব কথাগুলো আমি শুনলাম, আপনি যা যা বললেন সব ওর মিলে গেল। আর একটা কথা একটুখানি ওকে বলবেন, ওর মধ্যে একটা স্পিরিচুয়াল ক্ষমতা একটু বেশি আছে, সেটা হচ্ছে শনি কেতুযুক্ত। শনি কেতুযুক্ত আমি যেমন ভয় পাই, আবার দেখবেন বিভিন্ন যত সাধু সন্ন্যাসী অর্থাৎ সাধু সন্ত যারা, তাদের এই যোগটা থাকে শনি কেতুযুক্ত, অর্থাৎ তারা একটু হায়ার এনার্জিকে নিজেদের মধ্যে সবসময় রাখতে ভালোবাসে। আর সিংহ রাশির তো ভালো সময়, এটা তো আমি বলবোই। এখন চন্দ্রের একাদশে রাহু বসে রয়েছে, বর্তমান গোচর চন্দ্রের একাদশে বসে রয়েছে। রাহু তো অগাস্ট মাসে বৃষ রাশিতে চলে যাবে। এই অগাস্ট মাসে যখন রাহু বৃষ রাশিতে চলে যাবে, তার মানে
রাহু চলে গেল তার আমাদের যদি শাস্ত্র মতে রাহু তুঙ্গ ক্ষেত্রে বিচরণ করছে, তাহলে তার অগাস্ট থেকে আগামী 1.5 বছরের মধ্যে আপনার ছেলের কোনো বড় চাকরি হতে পারে, এবং সেই জায়গায় যত্নশীল হলে আমার মনে হয় আগামী 2022 সালের মোটামুটি ওই অগাস্ট অবধি একটা ভালো সময় আপনার ছেলের জন্য আমি দেখতে পাচ্ছি। যদি ডিফেন্স এটাকে যদি আপনারা করতে চান, তাহলে এখন থেকে সিরিয়াসলি পদার্পণ করুন এবং আপনারা এখন দৌড়তে আরম্ভ করুন। তাহলে আমি বলবো 2022-এ সেটা যেন আমি মিষ্টি খেতে পারি। হ্যাঁ দাদা, হ্যাঁ নিশ্চয়ই মিষ্টি খাবেন দাদা, আমার বোনের ছেলে নিয়ে যাবে। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব, আপনাকে অনেক কোটি কোটি আমি টিভিতে প্রণাম জানাচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব দাদা আমি নিয়ে যাবো, সরি আপনার কাছে নিয়ে যাবো, আমি সেখানেই থাকি, আমি নিয়ে যাবো দাদা। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থাকুন দিদি, আপনাদের এই পুরো গোটা 20 ভালো যাক, 21 ভালো যাক, সব ভালো যাক। একদম। আজকে 2022 পর্যন্ত বেদাচার্যদাকে অপেক্ষা করে থাকতে হবে আপনার মিষ্টি খাওয়ানোর জন্য। বাট আমি সহ আমার টেকনিশিয়ান স্টাফ সহ যারা আজকে দর্শক বসেছেন, এই একটা আলাপচারিতার মধ্যে থেকে অনেক কিছু মিষ্টি জিনিস তারা পেলেন। আমার কথা হচ্ছে যে এত সুন্দর প্রেডিকশন যেগুলো আপনি শেয়ার করলেন, এত সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন, এটা মিষ্টির চাইতে কম কি? আজকে মানুষ যেখানে অ্যাস্ট্রোলজারের অনুসন্ধান করতে করতে মাথার চুল পড়ে যাচ্ছে, যখন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বুঝতে পারছেন যে না ঠিক হচ্ছে না, মানে ঠিক যেটা এক্সপেক্টেড সেটা পাওয়া যাচ্ছে না হওয়ার পেছনের কারণটা দেখো, আমি 3টে না হওয়ার কারণ দেখি, 3খানা কারণ। যারা আমার প্রোগ্রাম দেখছেন, দেখুন একটা আলোচনা, সেটা আপনারা প্রতিনিয়ত শুনবেন, সেটা হচ্ছে প্রতিটি জন্মছক মানেই মাঙ্গলিক দোষ। আচ্ছা, আপনার যদি মকর, কুম্ভ আর যদি ওই কি বলে ধনুরাশি, এটা যদি হয়েছেন তাহলে 7.5, এটা তো 1 নম্বর। গোদের উপর বিষ ফোড়া বলে একটা কথা আছে, তো এখানে আবার একটা ঢাইয়াকেও মেরে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঢাইয়া মানে 7.5 নেই, তাহলে ঢাইয়ার ভয়টা দেখাই, এই একটা 2 নম্বর কথা। আর 3 নম্বর যেটা কথা, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। এবার ব্যাপারটা হলো কি, আমরা জ্যোতিষশাস্ত্রটাকে এই 3টি সেগমেন্টে বেঁধে রেখেছি। ফলত হয় কি, এই যে আমি যে ছেলেটির ক্ষেত্রে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আজকে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। কেন? আজকে আমার কাজ হচ্ছে কি, তুমি আমার কাছে আসলে একটা ফিস দিয়ে দেখালে, আমি তোমাকে প্রথমেই বলে দিলাম তোমার এইটা আছে ওইটা আছে, তোমার দ্বারা কিছু হবে না, তো প্রথমেই তুমি জেনে নিলে ভাই হবে না। এবার বলছে কি, তাহলে দাদা কি হবে? এবার জ্যোতিষী বলছে সব আমি করে দেবো। তাহলে ভাই যদি সবই আমি করে দেবো, তাহলে আমার গোটা দেশটাকে পাল্টে দাও। ঠিক, আমার লজিকটা ভাবো, তাহলে আমার গোটা দেশটাকে পাল্টে দাও। যেই ছেলেটা চাকরি পাচ্ছে না, সেই ছেলেটাকে একটা বেকারত্বটাকে করে দাও। আজকে যে সরকার, আমাদের রাজ্য সরকার বলো, আজকে আমাদের যেন কেন্দ্রীয় সরকার বলো, তারা তো আজকে এমপ্লয়মেন্টকে তারা সলিউশন করতে পারছে। বাস্তব প্রত্যাশা আমি খবরের কাগজে দেখছি, আমি টিভির পর্দায় দেখছি। তাহলে এই অ্যাস্ট্রোলজাররা কেন দেশের সেই আনএমপ্লয়মেন্টকে নষ্ট করতে পারছেন না? আমাকে লজিক দিয়ে বোঝাতে হবে তো, জিনিসটা বোঝো। তার মানে কোথাও না কোথাও আমি জিনিসটাকে মিসগাইডেড করছি। আরে বাবা, এটা একটা ডেভেলপমেন্ট টুল। আজকে ডাক্তারের কাছে কেন যাই, ডাক্তার সে আমাকে কি বলে, আপনার এই রোগ হয়েছে, আপনি এই জায়গার থেকে ডেভেলপমেন্টে আসতে পারেন, আপনাকে এই করতে হবে, প্লাস তার সাথে এই ওষুধটা খেতে হবে। আজকে যারা আমার কাছে আসছেন, তাকে আমি বলবো ভাই তোমার দ্বারা হতাশার কোনো কারণ নেই, তোমার দ্বারা হবে নিশ্চয়ই। আরে শনি এখানে এসছে, তাতে কি এসে যায়, ও এখানে এসছে, তাতে কি এসে যায়, রাহু এখানে এসছে, তাতে কি এসে যায়, হবে তোমার দ্বারা। আমি যেভাবে বলবো সেভাবে চলো। হ্যাঁ, 20 টাকার জায়গায় 15 টাকা পাবে, একটা ভালো সরকারি চাকরির থেকে কিছুটা অন্তত বেকারত্বটা বুঝবে। ডেভেলপমেন্টটা আমাকে ডেইলি বেসিসে করতে হবে নিজের ভেতর থেকে, মানে হট করে তো হয় না। মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, আরে কি দেখো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, কি করে 97% পাবে, কি করে 98% পাবে? প্রত্যেক কথা বাবা মার এখন চিন্তা বেশি। তার কারণ দেখো, এরপরে জয়েন্টে বসতে হবে। কেউ হয়তো ডাক্তারি পরীক্ষা দেবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য তৈরি হবে, কেউ হয়তো ফিজিক্স অনার্স, কেউ হয়তো আর্টসে যাচ্ছে, কেউ কমার্সে যাচ্ছে। লাইন কি হবে? আমার কথা হচ্ছে প্রতিটি টেকনিক্যাল আলোচনা কি আমরা করতে পারি না? যদি এই টেকনিক্যাল আলোচনা করতে পারি, তাহলে আমরা জ্যোতিষটার সাথে জীবনের একটা মেলবন্ধন করে জীবনটাকে বৃদ্ধি করাতে পারি। একদম ডেফিনেটলি তাই। জ্যোতিষের সঙ্গে জীবনের মেলবন্ধন আর জীবনের উন্নতি, কি সুন্দর ব্যাখ্যা, অদ্ভুত। আমি বললাম না যে শ্রুতি মাধুর্য আর মধু মানেই হচ্ছে মিষ্টি, তা আমি কাজেই অত্যুক্তি আমি কিন্তু করে ফেলিনি, অতিরিক্ত আমি বলিনি। 9830772058 হচ্ছে নাম্বার, দেখুন টেলিভিশন স্ক্রিনে রয়েছে। 9830771807 এই দুটো হচ্ছে বুকিং নাম্বার, আপনাকে বুকিং করতে হেল্প করবে। চেম্বার বলে দিই, আজকে 10 তারিখ ধরে আপনাকে চলতে হবে। আগামী 14 তারিখে মেচেদাতে চেম্বার রয়েছে, অর্থাৎ হাতে মাত্র 3 দিন রয়েছে, ইমিডিয়েট বুক করতে হবে। 15 তারিখ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের জন্য বুক করবেন। 16 তারিখ বহরমপুরে চেম্বার রয়েছে, বেদাচার্যদায় যাচ্ছেন বহরমপুর। 18 তারিখ থাকছে বাগবাজার এবং হাতিবাগান। 21 তারিখে থাকছে দুর্গাপুর, 22 তারিখে থাকছে বর্ধমানের চেম্বার, 27 তারিখে থাকছে মালদায় চেম্বার, 28 তারিখে শিলিগুড়িতে চেম্বার, 29 তারিখে কোচবিহার, অর্থাৎ সবটাই কিন্তু এই মান্থের চেম্বার, অর্থাৎ জানুয়ারি 29th of জানুয়ারি কোচবিহার। চলে আসছি ফেব্রুয়ারিতে, 3rd ফেব্রুয়ারি গুয়াহাটি দিয়ে শুরু হচ্ছে, তার ঠিক পরের দিন ত্রিপুরার আগরতলায় চেম্বার রয়েছে। 8 তারিখে চেম্বার রয়েছে হুগলির চন্দননগরে। 6-4 অর্থাৎ এপ্রিলের
6th অফ এপ্রিল দিল্লিতে চেম্বার, 7th অফ এপ্রিল মুম্বাইতে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য বুক করবেন। আর দাক্ষা ইনস্টিটিউট আমি বললে সেটা কম বলা হবে, আপনারা অলরেডি দাক্ষা সম্পর্কে অনেক কিছু জানেন। সোশ্যাল কানেক্টিভিটি থেকে আপনারা প্রচুর ইনফরমেশন পাচ্ছেন এখন অ্যাস্ট্রোনিউক্লিওমেট্রিক্স এবং দাক্ষা সম্পর্কে। দাক্ষার 3টে জায়গা আপনি ভর্তি হতে পারেন, বাগবাজার, দক্ষিণেশ্বর এবং শিলিগুড়ি। এই 3টে জায়গার জন্য আপনাকে ফোন করতে হবে। টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনাকে ফোন করে নিতে হবে। আর গড়িয়াহাটের শুক্রবার, দক্ষিণেশ্বরের রবিবার, এগুলো উইকলি চেম্বার আপনাদের জানা। মনে হয় যে দেবাশিস একটু কম বলে যদি বেদাচার্যদা আরও বেশি বলতেন বেটার হতো, কিন্তু ইট ইজ আ ফর্ম্যালিটিস, আমাকে বলতেই হবে। মানুষ অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রাম সম্পর্কে না সব কিছু জানে না, নতুন করে বলার কিছু নেই, মানে পিপল নোজ এভরিথিং, আমার যা মনে হয় আর কি। দেখো আজকে আমি যেই সেগমেন্টগুলো এনেছি আজকে, ধরো চরণ বলো, পায়া বলো, তিথি বলো, যোগ বলো, করণ বলো, এই যে পঞ্চাঙ্গকে যে আজকে আমি মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা এনেছি, যে দেখুন একটা বাচ্চার পড়াশোনা তার 5th হাউস খারাপ বলে তার বাচ্চাটার পড়াশোনা খারাপ নয়। আমি এমনও দেখেছি 5th হাউস প্রচণ্ড ভালো, কিন্তু দেখা গেল তার পড়াশোনাটা প্রচণ্ড খারাপ হচ্ছে। সে একটা সময়ে একটা ক্লাসের পর থেকে সে আস্তে আস্তে একটা কোনো সংগ্রাম করছে, তার হয়তো সেই জায়গায় সে হয়তো নিজেকে তৈরি করতে পারছে না, রেজাল্ট আসছে না। কেন আসছে না? আমি দেখেছি যে চরণগুলো কোথাও না কোথাও একটা বিশাল বড় একটা সেগমেন্ট, 1 চরণ 4 চরণ, তার সাথে আমার যে পায়া, আমরা যে এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে 4টে ধাতু, এই যে 4টে মেটেরিয়াল, এই যে তত্ত্বে আমাদের জন্ম হচ্ছে, কোন তত্ত্বে আমরা কি করছি, কোন দশা ঢুকছে, সেই দশা সেই তত্ত্বকে কতটা এফেক্ট দিচ্ছে, এগুলো প্রতিটা বিষয়গুলো না একটা আলোচনার বিষয়। তার কারণ দেখো আজকে যদি আমার এখন যদি ধরে নাও আমার যদি অগ্নিতত্ত্বে জন্ম হয়ে গেল, মানে আমার স্বর্ণপায়ায় জন্ম, এবার আমার রাহুর দশা ঢুকলো, তার মানে আমার বায়ুর দশা ঢুকলো, তাহলে বায়ুর দশা অগ্নিতত্ত্ব, তাহলে ফায়ারি এলিমেন্ট বেড়ে যাবে, তাহলে মানসিক চঞ্চলতা বাড়বে। যেই ধরো অগ্নিতত্ত্বে এই মুহূর্তে যারা রাহুর দশায় পরীক্ষা দিচ্ছে, অগ্নিতত্ত্বে জন্ম, মানে তার পায়া যদি অগ্নি হয়, তাহলে দেখো রেজাল্টটা হয়তো খারাপ হতে পারে। আমাকে এই জায়গাগুলোকে ধরতে হবে, শুধুমাত্র ওই শনি মঙ্গল এগুলোকে আমি কালপ্রিট করে দিলাম তা নয়। কারণ আমাদের শাস্ত্রে প্রচুর কিছু আছে, দশা আছে, প্রত্যন্তর দশা আছে, অন্তর দশা আছে, আমাদের যে ট্রানজিটগুলো রয়েছে, গোচরগুলোকে ধরতে হবে। কারণ আপনাদের বাচ্চাগুলো তো সেই সময় পরীক্ষা দিতে যাবে, যে সময় পরীক্ষা দিতে যাবে সেই সময়ের গোচরকালীন অবস্থান কি, আজকে রবি কোন জায়গায় বসে রয়েছে, যার যার মেষ রাশি, যার সিংহ রাশি, যার ধনু রাশি, যার বৃষ রাশি, তাহলে রবি রাশি সাপেক্ষে তাহলে কোন সেগমেন্টের কারক গ্রহ হলো, সেই কারক গ্রহ বর্তমান গোচরে কোন জায়গায় হিট করছে, তাহলে কাদের কাদের রেজাল্ট ভালো হবে, প্রশ্ন আসে, উত্তর দিতে হবে। একদমই তাই, এইভাবেই অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা এইভাবে না করলে হবে না। হ্যাঁ, মানে অ্যানালিটিক্যাল অ্যাস্ট্রোলজি যদি কেউ করে থাকে, সেটা আমার দেখা, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বেদাচার্য। আমার পাশেই বসে থাকে। আমি মিথ্যে কথা একদম বলা পছন্দ করি না। যদি আপনারা পুরোনো দিনের প্রোগ্রাম শুনতে চান, দেখতে চান, যে কোনো অনুষ্ঠান ইউটিউব থেকে বার করুন, দেখবেন যে কী ধরনের অ্যানালিটিক্যাল অ্যাস্ট্রোলজির উপর এমফাসাইজ করা হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম যে 2020-তে আপনাকে একটা শক্ত অ্যাস্ট্রোলজিক্যাল নলেজফুল বেসের উপর দাঁড় করাবে, যেখানে আপনার জন্য এগিয়ে যাওয়া সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। হাতে আর সময় নেই, একদম নির্মম সময়ের কাছে আমাদের পরাভূত হতে হয় বারবার করে, মনে হয় যেন সারাদিন ধরে শুনলে বেটার হতো। নমস্কার বেদাচার্যদাকে, নমস্কার সবাইকে। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।